স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস, বাংলাদেশ হ্যাজ রিটার্নড। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে ইসি পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর বাংলাদেশে জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন, খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর। ইনভেস্টাররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন, এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে। অর্ধশত বছর পর জাতিসংঘে নতুন এক বাংলাদেশ, যেখানে ডক্টর ইউনূসের তৎপরতায় নতুন করে তৈরি হয়েছে ভাবমূর্তি। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। এখন বাণিজ্যে এ নিয়েও জানাবো বিস্তারিত। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে পর্যটক সেখানে শান্তি পাবে না। কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দেশের পর্যটন খাতে কালো মেঘের ঘন ঘটা, কারণ নিষেধাজ্ঞা আর নিরাপত্তাহীনতা এখানে বড় প্রশ্ন। গত 4 মাসে পর্যটক কমেছে 40% পর্যন্ত। শঙ্কার বিষয়, শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার পূর্বাভাস নেই। কেন এমন অবস্থা, এ নিয়েও বিস্তারিত জানাবো এখন বাণিজ্যে। তবে শুরুতেই প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের খবর। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ করার 18 মাস পর দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বাংলাদেশে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনের সহায়তায় আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘে বিভিন্ন বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। 2014 সালে 152 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, 2018 সালে দিনের ভোট রাতে আর 2024 সালে ডামি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নির্বাচন করে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে। ভোটাধিকার কেড়ে নেওয়া ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ আগস্টে পতন হয় শেখ হাসিনার। দেশ ছাড়তে বাধ্য হন তিনি।
এমন পরিস্থিতিতে এবার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস। বৈঠকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনুস। এসব শেষ করার 18 মাস পর জাতীয় নির্বাচন আয়োজনের কথা যুক্তরাষ্ট্রকে জানান প্রধান উপদেষ্টা। কথা হয় দেশ পুনর্গঠনে জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও। এদিন বৈঠক হয় ইউরোপিয়ান কমিশনের সাথেও। বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করতে সহায়তার আশ্বাস দেয়। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন, টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। ইকোনমিক কোঅপারেশন, ট্রেড, রোহিঙ্গা ইস্যু এসছে, তারপরে কাউন্টার টেরোরিজম এসছে, লেবার ইস্যু এসছে, এবং প্রত্যেকটা বিষয়ে ইউএস তাদের এবং এন্টি করাপশনটা খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। এদিন ডক্টর ইউনুস বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যবসায়ী কাউন্সিলের সাথেও। সেখানে ইউনুস দৃঢ় কণ্ঠে বলেন, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীর অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত, শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার। তাই নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদেরকে, যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুকু ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের সাথেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান অ্যান্টোনিও গুতারেস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে এদিন একান্ত বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সে সহযোগিতা চান ডক্টর ইউনুস। জুলাই বিপ্লবের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে, যে আমরা ইউএনের সাথে, ইউএনের যে হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা কথা বলেছি, এবং স্যারের ইনভাইটেশনের পরে ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন। সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করুক, তারা তাদের রিপোর্টটা দিক, কি হলো, কেন হলো, কারা এইটার জন্য জড়িত। আমরা তো সবাই জানি কি হয়েছে, বাট এই ইউএন তো তাদের একটা সিস্টেমেটিক প্রোব করে, ইনভেস্টিগেশন করে। সেই ইনভেস্টিগেশনে দেখবে যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে, কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে। হ্যাঁ, এইটা তো ওদের রিপোর্টে আসুক। এছাড়া ডক্টর ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে পানি নিষ্কাশন, বন্যা মোকাবেলা ও কৃষিতে সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়ে গত 3 দিনে এখন পর্যন্ত প্রায় 30 জন বিশ্ব নেতার সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে জুলাই আগস্টের গণহত্যা ও বাংলাদেশের বর্তমান অর্থনীতির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে জাতিসংঘ সম্মেলনের ভাষণেও ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও গণহত্যার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ব নেতাদের সামনে একটি রূপরেখা তুলে ধরবেন। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের তৎপরতা নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গ্রহণযোগ্যতা পেয়েছে জুলাই বিপ্লব কিংবা 24-এর গণ অভ্যুত্থান। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হয়েছেন বলে মনে করেন তারা। তবে সবকিছু ছাপিয়ে কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন।
9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু হয় তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক 3 বছর পর 1974 সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেন ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। 50 বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়, তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস। Abu Said. He just faced the police. It's a close distance. আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাইদ মুগ্ধদের। বিশ্ব নেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তথা জুলাই বিপ্লবের চিত্রগাথা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে, এবং এটার একটা বিশাল ভূমিকা আছে এই কারণে যে যারাও বাংলাদেশ সম্পর্কে জানতেন না, যারা এখনও অনেকেই বাংলাদেশে যে আসলে কি পরিবর্তনটা হয়ে গেছে, আমাদেরকে যখন আমাদের বন্ধুরা বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কি এবং কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা উনি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলছেন তখন অনেক বেশি এটার গ্রহণযোগ্যতা পায়। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে স্বাধীনতার পরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয় হিসেবে আমরা দেখেছি। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। তো দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্ব নেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদায় করে নিয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন, যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে পরিকল্পনা, এখন সংস্কার পরিকল্পনা, এটা শেষ করে নির্বাচন এবং এর মধ্যে বাংলাদেশের উত্তরণ, এটা নিয়ে তাদেরকে মোটামুটি ব্রিফ করেছেন, তাদের কাছে সমর্থন চেয়েছেন, পেয়েছেন। বিশ্বের দরবারে একটা নতুন তারা মেসেজ দিতে চেয়েছে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ, ইটস এ বাংলাদেশ 2.0, এবং সেখানে আমার ইমিডিয়েট প্রায়োরিটি কী এবং আমার লং টার্ম প্রায়োরিটি কী, সেই জিনিসটা আমার মনে হয় যে ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদেরকে এটা বুঝাতে পেরেছে। তারা বলছেন জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্ব ব্যাংক, IMF সহ আর্থিক দাতা সংস্থাগুলোর সঙ্গে ডক্টর ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে। বর্তমান অর্থনৈতিক অবস্থাটা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতার প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন, এবং আমি মনে করি যে এই ইন্টারেকশনগুলো ইতিবাচক হয়েছে, কারণ সকলেই সমর্থন দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার ল অ্যান্ড অর্ডার এখানে দরকার, আমার সাহায্য এবং আমার বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দরকার, এবং আমাদের যে জনগণ যেটা চাচ্ছে যে একটা রুল অফ ল, জনগণ যেটা চাচ্ছে করাপশন ফ্রি একটা সোসাইটি, যেটা আমাদের অনুপস্থিত ছিল অনেক দিন ধরেই, সেটা তারা বুঝাতে চেয়েছেন। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও। প্রেসিডেন্ট বাইডেন তাকে কনগ্রেচুলেট করেছেন, উপর যে অর্পিত দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করবে এবং সেটাকে সমর্থন করেছেন। ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, চীনের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর ছিল। ইনভেস্টররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন, এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নিরাপত্তা ঝুঁকিতে জাতীয় আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সংকটে দেশের পর্যটন খাত। চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের
অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকদের দেখাও। আর শঙ্কার বিষয় হলো খুব শিগগিরই যে ভালো পরিস্থিতি হবে সেরকম সম্ভাবনাও খুবই কম। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তের ওপারের এই সংঘাতের শঙ্কা ছুঁয়েছে দারুচিনি দ্বীপখ্যাত নীল জলরাশির এই সাগর কুমারীকেও। মিয়ানমারে জাতিগোষ্ঠীর মধ্যে চলা সহিংসতার পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটক হারিয়েছে সাগর বক্ষের এই প্রবাল দ্বীপটি। নিরাপত্তা ঝুঁকিতে স্বাভাবিক সময়েও পর্যটক মেলেনি আশানুরূপভাবে। প্রায় একই রকমভাবে পাহাড় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। নানা সতর্কতায় 2022 ও 23 সালে কয়েক দফা পর্যটক নিষেধাজ্ঞা ছিল পার্বত্যের 3 জেলায়। চলতি বছরের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এপ্রিলে কেএনএফের ফের হামলা ঘিরে তৈরি হয় নতুন অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে প্রতিবেশী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাতেও। পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়। সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন খাত চলমান সময়ে একটা ভিন্ন রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময়ের একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, তার বিপরীতে ছাত্র জনতার আন্দোলনেরও একটি বড় প্রভাব পড়েছে এই খাতটিতে। বিভিন্ন হিসাব মতে সাম্প্রতিক অস্থিরতায় কম করে 10টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে সেরকমও কোনো পূর্বাভাস নেই। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। আপনি যদি বলেন সুন্দরবন, কক্সবাজার, সিলেট, সো প্রত্যেকটা জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে সেপ্টেম্বর থেকে সুন্দরবনের কিন্তু একটা বেশ ভালো প্রেশার থাকে। ইভেন তো অক্টোবরে তো আরও বেশি থাকে, কিন্তু আমরা যেটাই এবার দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর অবধিও কিন্তু খুব যে ভালো সিচুয়েশন আমরা প্রজেকশনটা দেখছি খুব একটা ভালো না। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, একজন পর্যটকের ভ্রমণের প্রধান শর্তই হলো নিরাপত্তা। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। আমরা আমাদের আজকে ওয়ার্ল্ড লংগেস্ট আনব্রোকেন স্যান্ডি সি বিচ আমাদের রয়েছে কক্সবাজার, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ যে ডেস্টিনেশন রয়েছে সেই জায়গাগুলোর প্রপার ব্র্যান্ডিং আমরা যদি করতে পারি তাহলেই কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আমরা কিন্তু আরও বেশি আকৃষ্ট করতে পারবো। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে কিন্তু সেখানে আপনি যতই টুরিস্ট পুলিশদের যতই মানে নিরাপত্তার চাদরে মানে বলয়ে করে রাখি না কেন, পর্যটক সেখানে শান্তি পাবে না। লোকাল পিপল যদি ওয়েলকামিং হয়, হাসি মুখে তাদের পণ্যগুলি দেয়, খাবারটা দেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় একটা শান্তির বিষয়, সবচেয়ে বড় নিরাপত্তা। দেশের প্রধান 124টি পর্যটন কেন্দ্রে পর্যটকের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। চলমান সংকট মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি। কেউ যদি টুরিস্ট পয়েন্টে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, তারা তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু অবহিত করলে, কিছুদিন আগে কক্সবাজারে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমার সকল টুরিস্ট পয়েন্টে কিন্তু আমাদের এগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে চিহ্নিত করে সতর্কতা তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দুইটা বিষয় যে আমরা যে কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দুইভাবে উদ্যোগ নেওয়া হবে, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হতে পারে। তো এই বিষয়টা মানে প্রক্রিয়াধীন আছে, কাজ চলতেছে। গেল বছর দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 লাখ, আর বিদেশি পর্যটক এসেছিল 5 লাখের মতো। নাইম আবির, এখন, ঢাকা। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন দিবসের আয়োজনের খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ এবং সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গোলজার আহমেদ। আমরা শুরুতেই মাহফুজ
আপনার কাছে যেতে চাই, জানাবেন যে পর্যটন নগরী চট্টগ্রামে কী ধরনের আয়োজন থাকছে আজকের এই দিনকে কেন্দ্র করে। এছাড়া আগামীতে যেহেতু পর্যটন মৌসুম শুরু হচ্ছে, তো সেখানে আসলে পার্বত্য চট্টগ্রাম সহ সার্বিকভাবে চট্টগ্রাম যারা পর্যটন খাত সংশ্লিষ্ট রয়েছেন তারা কি পরিকল্পনা করছেন, কি বলছেন? শাফিন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। পর্যটন কর্পোরেশন তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং চট্টগ্রামের যে সকল পর্যটন জায়গাগুলো আছে সেখানেও কিন্তু বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে, যেখানে আসলে দেশি বিদেশি পর্যটকরা এই মনোরম দৃশ্য দেখার জন্য, প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য আসেন, প্রকৃতির শীতল ছায়া উপভোগ করার জন্য আসেন। সেই জায়গাটি আসলে দীর্ঘদিন ধরে অপরিষ্কার আমরা দেখে আসছি। সেই জায়গাতে ক্লিন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা আজ সকাল 9টার আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এখানে মূলত বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান বসে, সেই দোকানগুলোর বর্জ্যগুলো যত্রতত্র ফেলা হয়। একই সাথে যারা পর্যটক আসে তারা চিপসের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল এবং পলিথিন যেখানে সেখানে ফেলার কারণে এখানকার যে একটা সৌন্দর্য সেটি যেমন নষ্ট হচ্ছে, একই সাথে পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব পড়ছে। সেই জায়গাতে মূলত তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানগুলো পরিচালনা করছেন। আমরা দেখছি এখানে বেশ কিছু ময়লা তারা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দিয়েছেন এবং তারা বলছেন যে এখানে আগে কিন্তু বেশ কিছু বিন ছিল, কিন্তু সেই বিনগুলো আসলে চুরি হয়ে যাওয়াতে ময়লাগুলো নির্দিষ্ট জায়গাতে ফেলা সম্ভব হয় না, যার কারণে পর্যটক যারা আসেন কিংবা যারা এখানে ঘুরতে আসেন তারা যত্রতত্র ময়লাগুলো ফেলেন। এবং তারা বলছেন যে সামনে যদি এখানে এই ধরনের বেশ কিছু বিন বসানো যায় তাহলে এখানে যে ময়লাগুলো তৈরি হচ্ছে সেগুলো নির্দিষ্ট জায়গাতে ফেলা সম্ভব। একই সাথে তারা সিটি কর্পোরেশনকেও কিন্তু দোষছেন। সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান নয়। অন্যান্য জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকলেও পর্যটন কেন্দ্রিক যে সকল এলাকাগুলো আছে, বিশেষ করে উন্মুক্ত এই সিআরবি এলাকা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি এলাকায় বলা হয় এই সিআরবি এলাকা, যেখানে মানুষ বয়োবৃদ্ধরা যেমন সকালে প্রাতঃ ভ্রমণের জন্য আসেন, তেমনিভাবে বিভিন্ন বয়সী মানুষ এখানে আসেন। একই সাথে এই সিআরবিতে কিন্তু আমরা দেখি যে পহেলা বৈশাখ থেকে শুরু করে বড় বড় সাংস্কৃতিক উৎসবগুলো হয়ে থাকে। সেই জায়গাতে এই সিআরবিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং এই পর্যটন দিবসে তারা সেই মেসেজটি দেওয়ার জন্য চাচ্ছেন এবং তারা বলছেন যে এই সিআরবি যদি সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এখানকার যে সৌন্দর্য সেগুলো দেশি বিদেশি পর্যটকরা যেমন উপভোগ করতে পারবে, একই সাথে দেশের এই তো সুন্দর জায়গাটি বিশ্বের কাছে সুন্দরভাবে উপস্থাপিত হবে। তো এমনটি বলছেন এখানকার যারা পর্যটক আসছেন আগত এবং যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সিআরবি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেই তার সর্বশেষ তথ্য। এবারে গুলজার, আপনার কাছে যেতে চাই। আমরা দেখছিলাম চট্টগ্রামে পরিচ্ছন্নতা কার্যক্রম করছেন স্বেচ্ছাসেবীরা এই পর্যটন দিবস উপলক্ষে। আমি জানাবেন যে সিলেটে গত কয়েক মাসে তো আসলে একটা পর্যটনের খরার খবর আমরা পাচ্ছি যে পর্যটক কমছে। এখন যেহেতু দেশের অবস্থা অনেকটা স্থিতিশীল, সেখানে বিদেশি পর্যটকদেরও স্বাগত জানানো হচ্ছে। সিলেটে এই মুহূর্তে পর্যটনের সার্বিক পরিস্থিতি কেমন? আচ্ছা দেখুন, এটি আসলে গত বছরের তুলনায় এবারের যে পর্যটক সংখ্যা সিলেটে তুলনামূলকভাবে কিন্তু অনেক কমে গেছে। অবশ্যই নানা কারণ আছে, চলমান পরিবেশ, দেশের বর্তমান অবস্থা এটি এবং সিলেটের রাস্তাঘাট একটি বড় ব্যাপার। আজকে যেহেতু বিশ্ব পর্যটন দিবস, কিছুক্ষণ আগেই সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশ্ব পর্যটন দিবসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই র্যালিতে আমরা দেখেছি পর্যটন কর্পোরেশন, জেলা প্রশাসন, আটাব এবং টুরিস্ট পুলিশ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বা পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। এই র্যালি শেষে তাদের সাথে যখন আমরা আলাপ করি, আটাব বলছে যে বিগত বছরগুলোর তুলনায় এবার প্রায় অর্ধেকেরও বেশি পর্যটক কমে গেছে এবং তারা অভিযোগ করেছেন যে রাস্তাঘাট, সিলেটের যে রাস্তাঘাট আছে বিশেষ করে পর্যটন স্পট যেখানে আছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়, যার জন্য সিলেটে পর্যটক আসতে এবার অনেকটাই আসলে বিলম্বিত হচ্ছে বা দেরি হচ্ছে। আর জেলা প্রশাসন যেটি বলছে যে যেহেতু
নভেম্বর ডিসেম্বর হচ্ছে পর্যটন মৌসুম। এই মৌসুমকে সামনে রেখে তারা নানাবিধ পরিকল্পনা নিয়েছেন এবং একজন পর্যটক সিলেটে এসে যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন বা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেজন্যই তিনি তার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আসলে নির্দেশনা দিয়েছেন। এবং পর্যটন বিভিন্ন যে গ্রুপ আছে বা ট্যুরিজম ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা বলছেন যে প্রতিবারই আসলে এই পর্যটনকে সামনে রেখে প্রশাসনিকভাবে নানান আয়োজন থাকে, কিন্তু সেটি আসলে দিবস ভিত্তিকই থেকে যায়। অর্থাৎ কার্যকরী যে উদ্যোগ মাঠ পর্যায়ে যে তাদের যে কার্যক্রম অথবা একজন পর্যটককে আগ্রহী করতে যা যা প্রয়োজন সেখানে আসলে কোনো সংস্কার হয় না। তারা জোর দিয়ে আসলে দাবি জানাচ্ছেন যে এইসব বিষয়গুলোকে আসলে সংস্কার করতে হবে। বিশেষ করে একজন পর্যটক যে বিনোদনের জন্য যে সকল এলাকায় আসেন সেখানে যদি তিনি বিনোদনের ব্যবস্থা না পান সেক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে তিনি আগ্রহ হবেন না। তো সব মিলিয়ে আসলে আগামী মৌসুমকে কেন্দ্র করে সবাই একটা পরিকল্পনা করছেন, হয়তো বা সময় হলেই দেখা যাবে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। নাফিন। সহকর্মী গুলজার আহমেদ সিলেট থেকে। এর আগে কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিশ্ব পর্যটন দিবসে সেখানকার পালিত কার্যক্রম সম্পর্কে। বিশ্ব পর্যটন শান্তির সোপান এই স্লোগান নিয়ে কুয়াকাটায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিনটিকে ঘিরে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পর্যটন দিবসে কি ধরনের কর্মসূচি রয়েছে কুয়াকাটায় এবং আশপাশের যে পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে? শাফিন, আপনি যথার্থই বলেছেন। বিশ্ব পর্যটন শান্তির সোপান এই স্লোগান নিয়েই কিন্তু পালিত হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। আর এই দিবসটি পালন উপলক্ষে সকালে বিভিন্ন যে পর্যটন নির্ভর যে সকল ব্যবসায়ী রয়েছে এবং স্টেক হোল্ডার রয়েছে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয় এবং র্যালিটি শেষে তারা বিচ ক্লিনিং কার্যক্রমে অংশগ্রহণ করে এবং বিচ ক্লিনিং কার্যক্রম শেষে তারা এখন এই পর্যটন হলিডে হোমস এর মিলনায়তনে তারা আলোচনা সভায় মিলিত হয়েছেন। ও জেলা প্রশাসক এর এখানে সভাপতিত্বে এই আলোচনা সভায় এখানকার স্থানীয় যে স্টেক হোল্ডার রয়েছে, রাজনৈতিক, সামাজিক সহ এবং এখানকার পর্যটন নির্ভর যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা সকলেই এখানে অংশগ্রহণ করেছেন। তাদেরকে পর্যটকদের সেবা নিশ্চিতে এবং সেবা দানের জন্য যে সকল বিষয়কে মাথায় রেখে ভবিষ্যৎ পথ চলতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এখানে বসেই। একই সঙ্গে কিন্তু এই আলোচনা সভা এবং এই কর্মশালা শেষে তারা কিন্তু বেলা 11টার দিকে একটি সাঁতার প্রতিযোগিতা রয়েছে এবং হাঁস উন্মুক্ত হাঁস ধরা প্রতিযোগিতাও রয়েছে। এরপরে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত কুয়াকাটা আগত যে সকল পর্যটক রয়েছে সে সকল পর্যটকদের বরণ করবেন, ফুলের শুভেচ্ছা জানাবেন এখানকার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা, এমনটি নিশ্চিত করেছে তারা। এছাড়াও যে এখানকার যে ইতিহাস ঐতিহ্যের ধারক যে সকল স্পট রয়েছে সে সকল স্পটও কিন্তু সুসজ্জিত করা হয়েছে পর্যটকদের বরণ করার জন্য। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। বিশ্ব পর্যটন দিবসের পালনের খবর জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ। রাজধানী সহ সারা দেশে কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে বাজারে বেড়েছে ইলিশের দামও। বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি তার সাথে যুক্ত হব। আসিফ, সাপ্তাহিক ছুটির দিন প্রথমেই জানতে চাই ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে? সপ্তাহের ছুটির দিনে কিন্তু কারওয়ান বাজারে আমরা যেটি সচরাচর চিত্র থাকে যে ক্রেতা সমাগম কিন্তু বেড়ে যায় এবং আজকে আমরা ছুটির দিনে সকাল থেকে বাজারে কাঁচা বাজার থেকে যদি শুরু করি, কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম কিন্তু আমরা দেখছি কেজিতে প্রায় 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে আজকে আমরা 220 টাকা কেজি ধরে বিক্রি করতে দেখছি, আমরা গত সপ্তাহে কিন্তু 160 টাকার দরে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ একটা বিশাল হয়েছে। এছাড়া আমরা যদি মুরগির বাজার বলি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে থেকে শুরু করে সব ধরনের মুরগির দাম বেশি। এখন আমরা আছি আসলে কারওয়ান বাজারের মাছের
দেখছি যে ইলিশ সহ কিন্তু ইলিশের মৌসুম এবং ইলিশের মৌসুমে একটি ইলিশের কিন্তু এখন আমরা দেখছি ইলিশের বাজারে সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে, যদিও যান্ত্রিক কারণে আমরা তার কথাগুলো পুরোপুরি শুনতে পারিনি। দেখছেন এখন বাণিজ্য। বাজারের আরও খবর, ময়মনসিংহে ডিম বিক্রি হচ্ছে চড়া দামে, এছাড়া গরু ও খাসির মাংস আগের মতো দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে মেঝুয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ডিমের বাজার নিয়ন্ত্রণে আসছে না কেন এবং মাংসের দরদাম কেমন জানাবেন? শাফিন, সকালে কিন্তু মাছের খবর জানাচ্ছিলাম যে আজকে সরবরাহ কম থাকায় সব ধরনের মাছেই কিন্তু আজকে দাম খুব চড়া যাচ্ছে। এখন আমরা একটু মাংসের খবরটা একটু জানানোর চেষ্টা করব, পাশাপাশি ডিমেরও। আজকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহে যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি কিন্তু সরকারি যে নির্ধারিত বেঁধে দাম, সেই দামই কিন্তু মিলছে। মূলত যদি বলি যে 5 টাকা পর্যন্ত বেড়েছে, 165 টাকা করে আমরা 3 দিন আগে ব্রয়লার মুরগি এখানে বিক্রি করতে দেখেছি। আজকে আরও 5 টাকা বেড়ে 180 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালী বিক্রি হচ্ছে আপনার 280 টাকা করে। এবং সেই সাথে তারা যেটা বলছেন যে সরবরাহ যেহেতু বেড়েছে, সুতরাং তার কারণে কিন্তু তারা বলছেন যে কিছুটা দাম কিন্তু স্বাভাবিক দামই কিন্তু রয়েছে। এবং তারা যেটা বলছেন যে এই মুরগিগুলো কিন্তু তারা সরাসরি মূলত খামারদের কাছ থেকে আগে কিনতে পারতো না, কিন্তু এখন অনেকটাই যেহেতু কিনতে পারছে, যে এই মুরগি নিয়ে যে সিন্ডিকেট চক্রটি ছিল বা একটা মধ্যস্বত্বভোগী ছিল, সেইটা অনেকটাই দৌরাত্ম কম থাকার কারণে এখনও পর্যন্ত সরকারের যে বেঁধে দেওয়ার দামটি রয়েছে সেই দামে কিন্তু তারা মুরগি কিনতে পারছেন এবং বিক্রি করতে পারছেন। অন্যদিকে ডিমের কথা যদি বলি, যে আমরা খামারি পর্যায়েও কিন্তু খবর নিয়ে দেখেছি যে আপনি জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু একটা তাপদাহ ছিল এবং যার কারণে মুরগি খাবার কমিয়ে দিয়েছিল এবং উৎপাদন কম ছিল। এখন যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া বইছে, কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে ডিমের সরবরাহটা কিন্তু আড়তগুলোতে আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে যেই ক্রেতারা আসছেন তারা কিন্তু তাদের যে ডিম সেগুলো কিন্তু কিনে নিচ্ছেন। এবং আজকে আমরা মুরগির ডিম দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা করে পাইকারি, যেটা খুচরা পর্যায়ে 54-55 টাকা করে বিক্রি হচ্ছে এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে 65 টাকা কেজি। খামারি পর্যায়ে খামাররা যেটা বলছেন যে আরও হয়তো কিছুদিন সময় লাগবে এই মুরগির উৎপাদন ফেরার বিষয়টি। এবং আরেকটি বিষয় সেটি হলো ডিমের যে মূল যে বাজারটি, ঢাকা তেজগাঁও যে মূল ডিমের বাজারটি প্রত্যেক দিন নিয়ন্ত্রণ করা হয়, সেখানে একটা মধ্যস্বত্বভোগী রয়েছে এবং সেখান থেকে যে রেটটি বেঁধে দেওয়া হয় সেই রেটই কিন্তু আসলে কয়েক হাত বদল হয়ে এই ডিমগুলো যখন একেবারে দোকান পর্যন্ত আসে, বিশেষ করে আড়তগুলোতে বা বাজারগুলোতে আসে, তখন কিন্তু আসলে কয়েক ধাপে কিন্তু দামটা বাড়ে, যার কারণে ডিমের বাজারটা কিন্তু এখনও সেই সরকারের যে বেঁধে দেওয়া দাম সেই দামে কিন্তু এখনও পর্যন্ত মিলছে না, যার কারণে ডিমের যে বাজারটি রয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চড়া রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে যে মুরগির মাংসের যে বাজারটা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। পাশাপাশি যে গরুর মাংস 750 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। সব মিলিয়ে মাংসের বাজারটা ঠিক থাকলেও ডিমের বাজারটা কিন্তু এখনও চড়া রয়েছে ময়মনসিংহে। তো শাফিন, এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে ডিম এবং মাংসের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে ডিম ও মাংসের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রযুক্তি বাজারে আলোড়ন তুলে নিজেদের তৈরি প্রথম অগমেন্টেড রিয়েলিটি বা AR প্রযুক্তি চশমার প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে মেটা। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেটার সদর দপ্তরে কানেক্ট সম্মেলনে ওরিয়ন নামের এই চশমা নিয়ে একটি অভিনব প্রেজেন্টেশন দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, অগমেন্টেড রিয়ালিটির এই চশমার সাহায্যে রিয়েল টাইম ডিজিটাল ইনফরমেশন ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা। বাজার বিশ্লেষকরা বলছেন, অ্যাপেলের ভিশন প্রোকে টেক্কা দিতেই VR এর বদলে AR প্রযুক্তি নিয়ে বাজার দখল করতে চান জাকারবার্গ। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। মঞ্চের দিকে এগিয়ে আসছেন মেটার এক কর্মকর্তা। যেভাবে হাতকড়া পরে একটি ব্রিফকেস বয়ে আনলেন, দেখে মনে হবে অমূল্য কোনো সম্পদ লুকানো আছে ওই রূপোলি ব্রিফকেসে। এমন নাটকীয়ভাবেই নিজেদের তৈরি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির AR চশমার প্রদর্শনী করল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেড অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ওরিয়ন নামের এই চশমার ডেমনস্ট্রেশন দেন মেটার CEO মার্ক জাকারবার্গ। দাবি করেন, ওরিয়ন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্মার্ট চশমা। They're not a headset, no wires, less than 100 grams. They need wide field of view, holographic displays, sharp enough to pick up details,
bright enough to see in different lighting conditions, large enough to display a cinema screen or multiple monitors for working wherever you go, whether you're in a coffee shop or on a plane or wherever you are. সম্প্রতি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি নির্ভর ভিশন প্রো বাজারে আনে অ্যাপল। ভিশন প্রোর চেয়ে প্রযুক্তির বিচারে এক ধাপ এগিয়ে মেটা নির্মিত অগমেন্টেড রিয়েলিটির এই ওরিয়ন গ্লাস। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি একটি কৃত্রিম দুনিয়া সৃষ্টি করতে পারলেও অগমেন্টেড রিয়েলিটি একেবারে বাস্তব সময়ে ডিজিটাল ইনফরমেশন ও ইন্টারফেস ব্যবহারের সুযোগ দেয়। অর্থাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো আলাদা ডিভাইস ব্যবহার না করে শুধু এই চশমা পরেই এআই ফিচার স্মার্টফোনের যাবতীয় ফিচার ব্যবহার করা যায়। সিলিকন ও ম্যাগনেসিয়ামের সাহায্যে নির্মিত এআর চশমাটি নিয়ন্ত্রণ করা যাবে হাত, কণ্ঠস্বর এমনকি নড়াচড়ার বিশেষ ভঙ্গির সাহায্যে। জাকারবার্গ বলেন, এখনই গ্রাহকদের জন্য বাজারে আসছে না ওরিয়ন। চশমাটি আকারে আরো ছোট ও পাতলা বানানোর চেষ্টা করবে মেটা। সম্মেলনে নিজেদের তৈরি রেব্যান মেটা গ্লাস নামের রোদ চশমায় এআই চ্যাটবট যুক্তেরও ঘোষণা দিয়েছে মেটা। ভবিষ্যতে এই চশমা ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করা কিংবা স্পটিফাই থেকে গান শোনা যাবে ভয়েস কমান্ডের সাহায্যে। রিয়েল টাইমে যে কোনো ভাষার অনুবাদও করতে পারবে চশমাটি। এছাড়া চশমার সাহায্যে ধারণকৃত ভিডিওর লাইভ ফিড ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার প্রযুক্তিও আসছে মেটা স্মার্ট গ্লাসে। তারকাদের কণ্ঠস্বর ব্যবহার করা যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্সে। এই মুহূর্তে মেটার এআই ব্যবহার করছেন এমন গ্রাহকের সংখ্যা 400 মিলিয়ন। সপ্তাহান্তে নতুন করে যুক্ত হচ্ছেন গড়ে 185 মিলিয়ন গ্রাহক। মেটা গ্লাসের ঘোষণা আসার পর মেটার শেয়ারের মূল্য বেড়েছে 2% হারে। এবারের সম্মেলনে মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটের নতুন সংস্করণ আনারও ঘোষণা দিয়েছে মেটা। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে একের পর এক চমক দেখাচ্ছে অ্যাপেল ও মেটার মতো টেক জায়ান্টগুলো। অ্যাপেলের ভিশন প্রো নাকি মেটার স্মার্ট গ্লাস ওরিয়ন, কোন দিকে ঝুঁকবে নতুন প্রজন্ম, এখন সেদিকেই নজর থাকবে প্রযুক্তি বাজারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ফ্লোরিডায় উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে মেক্সিকান উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় হ্যারিকেন হেলেন। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার তথ্য বলছে, হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার। ক্যাটাগরি 4 মাত্রার হেলেনের প্রভাবে 20 ফুটের জলোচ্ছ্বাস তৈরির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার কারণে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 6 লাখ স্থাপনা। ইতিমধ্যে 6টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে হেলেনের প্রভাবে বন্যায় তলিয়ে গেছে কানকুন সহ মেক্সিকোর বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী কিউবাও। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।